সামনেই দুর্গাপুজো এবং দুর্গাপুজো নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই এখন হয়তো সেই উত্তেজনাটা নেই, কিন্তু ধীরে ধীরে মানুষ আশার আলো দেখছে এবং আবার সেই পুজোর আনন্দে মেতে উঠছে। এর মধ্যে আমি পেয়ে গেছি মমতা শঙ্করকে। মমতাদি, আপনাকে অনেক অনেক স্বাগত TV9 বাংলায়। এইবারের দুর্গাপুজোটা তো অবশ্যই আমাদের সকলের একটু মন খারাপ আছে, কিন্তু তবু যদি কিছু আশার কথা তোমার কাছ থেকে আমরা শুনতে পাই, যে এবারের দুর্গাপুজোটা তুমি কিভাবে কাটাচ্ছ এবং এবারের দুর্গাপুজোতে কি বলবে দর্শকদেরকে? পুজো যে আসছে, কোথাও যেন ওই একটা হয় না, মহালয়ার পর থেকেই একটা পুজো পুজো গন্ধ আসতে আরম্ভ করে। তো এবার যেন কিছু ফিল করছি না, কিছু ভালো লাগছে না। কোনো প্ল্যানও করিনি সেরকমভাবে। তবে আশা করব যে জিনিস, আর তার মধ্যে বন্যাও এসে এই সমস্ত মানুষের এত বিপর্যয় যখন দেখছি না, সমস্ত কিছু মিলিয়ে ভালো লাগছে না, একেবারেই ভালো লাগছে না। তো এখনও আমরা সেরম কিছু প্ল্যান করিনি, যেরম যেরম হবে। তবে ওই মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে। তো তবে আশা করব যে পুজোর সময় মানে সমস্ত দিকটা ভালোর দিকে যেন এগোয়, পুরো অবস্থাটা যেন কোনো একটা অলৌকিক বলবো, অলৌকিক মানে এতে ছোঁয়ায় যেন মানে পুরোটা পাল্টে যায়, এরকমই বলবো। মানে জানি না, শুধু বলবো যে প্রত্যেকের ভালো, মানুষের একটু সুচেতনা আসুক। মানে কেন আমরা এত নিচের দিকে, এবং সবসময় মানে যখন পুরনো কিছু পড়া যায়, মানে পুরনো কারুর মানে রবীন্দ্রনাথের কিছু পড়লেও বোঝা যায় যে সময়টা নিম্নগামী হচ্ছে, সব কিছুই পাল্টাচ্ছে, মানে নিচের দিকে নামছে। কিন্তু এখন যেন ল্যান্ডস্লাইডের মতো নামছে, মানে হই হই করে যেন নিচে নেমে যাচ্ছি আমরা। সেইটা যেন না হয়, মানুষের মধ্যে যেন একটা চেতনা আসে। এবং আমার যেটা মনে হয়, সবার মানে শুধু মেয়েদের ভালো হোক বা শুধু ছেলেদের ভালো হোক সেটা না, ছেলে মেয়ে যারা তৃতীয় জেন্ডারের, তাদের সবার ভালো হোক। দিনের শেষে আমরা যেন মনে রাখি আমরা মানুষ, আমাদের আর কোনো পরিচয় নেই, আমরা মানুষ। সেখানে কোনো জেন্ডার নেই, কোনো বর্ণ ধর্ম, কোনো রকম বৈষম্য নেই, আমরা মানুষ, সেইটাই আমাদের একমাত্র পরিচয়। এবং মানুষের মনের দুঃখ প্রত্যেক মানুষের এক, প্রত্যেক মানুষের একটা আঘাত লাগলেও সেই আঘাতটাও এক। তো সুতরাং আমরা কেন আমরা শুধু নিজেরটা নিয়ে ভাবি, শুধু নিজের 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 গণ্ডি, নিজের লোক ভালো থাকুক, নিজের এই ভালো থাকুক না, সবাই ভালো থাকুক। সারা পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা জীব জন্তু সবাই ভালো। মোদি, আমরা একটা সবসময় জিনিস দেখি তো, যেহেতু মানে আপনাদের বড় হওয়া, এবং সেখানে আপনি মাঝে মাঝে আমাদেরকে বলে থাকেন যে অনেক নিয়মের মধ্যে বড় হওয়া, এই নিয়মের এখন যে জেনারেশন, মানে জেনারেশন ওয়াই, আপনার কি মনে হয় যে এই নিয়মগুলো খুব দরকারি, এবং বাবা মা হিসেবে প্রত্যেকের একটা দায়িত্ব আছে তাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে মানুষ করা বা দিক দেওয়া, যাতে করে প্রত্যেকের ওই চেতনাটা জাগে? তুমি জানো কি অদ্ভুত ব্যাপার, আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি, আমার আর বাপিদার জন্য, মানে চন্দ্রোদয়ের জন্য, যাকে এখনো বাপিদাই বলি, তো চন্দ্রোদয়ের জন্য কোনো বাড়ি না, কোনো ব্যাংক ব্যালেন্স না, কোনো কিচ্ছু রেখে যাননি, কোনো কিচ্ছু না। যেটা আমরাও অন্তত ভাবি যে ছেলেদের জন্য একটু কিছু রেখে যাই বা কিছু, আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন আমাদেরকে সেইটা কোনোদিন করে যাননি, সেটা করে রাখেননি। কিন্তু যেটা দিয়ে গেছেন হচ্ছে মূল্যবোধ, মানে ঠেসে তুবড়ি যেরকম ঠাসে না, ওই রকমভাবে মূল্যবোধ দিয়ে গেছেন। এবং যেটা
কিছুতেই মানে এখনো প্রতিটা জিনিস করতে গেলেই একটা ভেতরে একটা উচিত অনুচিত, ন্যায় আর অন্যায়, ঠিক ভুল না, ভুল মানুষ অজান্তে করে অনেক সময়, কিন্তু ন্যায় অন্যায়, অন্যায়টা মানুষ জেনে করে। সুতরাং সেইটা যাতে না হয়, সারাক্ষণ সেইটা দিকে নজর রাখা যে আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমি যেন কোনো অন্যায় অসৎ কাজ না করি। এবং আমি বলবো এই যে শাসন, বাবা মার শাসন, স্কুলে টিচারদের শাসন, এটা যে কত দরকারি, কত মানে এখনো আমি বলবো এখনো প্রতিটা জিনিসের মধ্যে মানুষ যখন বলেন, আমি ধরবো, মানুষ যখন কোনো কিছুতে একটা প্রশংসা করেন, প্রতি মুহূর্তে বাবা মাকে ধন্যবাদ দিই, টিচারদেরকে ধন্যবাদ দিই, যে এই যে ভালোটা বলছেন শুধু তাদের এই মূল্যবোধের জোরে, কিন্তু যে আজকে সেই টিচারদেরই বেশি মনে আছে যারা মেরেছেন, যারা শাস্তি দিয়েছেন, যারা বকেছেন, তাদের কথাই কিন্তু আজকে সবচেয়ে বেশি মনের গভীরে তারা রয়েছেন, এবং প্রতি মুহূর্তে তাদের ধন্যবাদ দিই। আজকে যখন আমার বাবা মা এত স্ট্রিক্ট ছিলেন, ভীষণ মন খারাপ হতো। তখন তো ছোট, তখন তো বুঝি না, সবার বাবা মা বেরোতে দিচ্ছেন, সবার বাবা মা এই করতে দিচ্ছেন, সবার বাবা মা এই করতে দিচ্ছেন, তোমরাই শুধু দাও না, এই নিয়ে ভীষণ একটা ঘ্যান 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 করতাম। এখন মনে হয় কত ভালো হয়েছে, কত ভালো হয়েছে যে তারা আমাকে যে অন্যভাবে মানুষ করেছেন। এবং আমি আমার নাচের স্কুলের এই যে ছেলে মেয়েদের সবাইকে আমি সেইভাবে, আমার ভেতরে সেটা এত বেশিভাবে ঢুকে গেছে না, আমি চাইলেও সেটাকে বের করতে পারবো না, ভুলে যেতে পারবো না। সুতরাং আমি প্রত্যেককে, আমার নিজের ছেলে মেয়েকে আমি যেভাবে শাসন করবো, মানে বকবো, আমি তো প্রত্যেককে বলি, আমার নাচের স্কুলে এখন তো টিচারদের বকা বারণ হয়ে গেছে, মারা বারণ হয়ে গেছে। আমি বললাম, আমি কিন্তু যদি দেখি কোনো রকম ভুল হচ্ছে, আমি কিন্তু মারবো, এবং যখন তোমরা একটু ভালো করবে তখন তার ডবল আদর করব, তার থেকে অনেক বেশি আদর করব যখন একটু ভালো কিছু করবে। কিন্তু আমার কাছে মারও খাবে, কিন্তু বকুনিও খাবে। সুতরাং সেখানে তোমরা যত টিভি চ্যানেলকে বলতে চাও বলে দাও যে হ্যাঁ মমমাসি মারেন, দরকার হলে মারেন, কিন্তু ততটাই আদরও করেন, এবং তোমাদের ভালোর জন্য। শুধু মনে রেখো, আমার স্বার্থের জন্য আমি কিছু করছি না, তোমাদের প্রতিটা জিনিসে মনে রাখবে তোমাদের ভালোর জন্য করছি। এবং এখনও যারা যারা চলে গেছেন, বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা হয়ে গেছে, কারোর বাচ্চাদের আবার ভর্তি করেছে, এবং সব সময় যখন শুনি যে উদয়ন থেকে কি পেয়েছি, মানে এত কিছু শিখেছি, এত কিছু পেয়েছি, তখন ভগবানকে শুধু আমি, আমার তো সব কিছু সত্য সাই বাবা, আমি ওনাকে ধন্যবাদ দিই যে এইরকম পরিবারে আমার জন্ম, এরকম পরিবারে আমার বিয়ে হয়েছে, এরকম স্বামী পেয়েছি, এরকম দুই ছেলে পেয়েছি, এরকম ছেলের বউ পেয়েছি দুজন, এরকম নাতি পেয়েছি। আমার মানে কি, আমি অনেকে জিজ্ঞেস করে যে পরের জন্মে হলে তুমি কি চেঞ্জ করবে, আমি বলি আমি কিচ্ছু চেঞ্জ করব না, আমি যেরকম আছি, আমি যা পেয়েছি আমি সেই রকমই রাখতে চাই, আমি একটা জিনিসও চেঞ্জ করতে চাইবো না। হ্যাঁ, একটা জিনিস চেঞ্জ করতে চাইবো, আমার মধ্যে যদি কোনো গলদ থাকে, আমার মধ্যে যেটুকু গলদ আছে, যেটুকু আমার মধ্যে যতটুকু দোষ আছে, সেইগুলোকে যদি আমি পরের জন্মে আরো ভালো করতে পারি, আমি নিজেকে যদি আরো উত্তরণ ঘটাতে পারি, আমার নিজের যদি আরো ভালো, মানে আমি আরো ভালো যেন হতে পারি। এখনো কতটা ভালো আমি জানি না, নিজে আমি কিছুই জানি না, কিন্তু একটাই জিনিস চেঞ্জ করতে চাই, আমার ভেতরে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো যেন আর না থাকে, সেই ভুলগুলো যেন রিপিটেড না হয়।
দিদি, সামনে নিশ্চয়ই তোমার পুজোর বিভিন্ন রকম শুটিং চলে, সিনেমার ব্যস্ততা থাকে। আর আমরা জানি যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তোমার ছবি আবার সুপার ডুপার হিট হয়েছিল। আবার কি কিছু পরিকল্পনা রয়েছে? আবার এই জুটিকে কি দর্শক আবার দেখতে পাবে? জানি না, আমি তো সব কিছু ওই বাবার ওপর ছেড়ে রাখি, যে তার যদি ইচ্ছা হয় আবার করাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে পরের বছর মানে 25-এ মিঠুন আর আমার দুজনের 50 বছর হবে সিনেমার জগতে। মানে আমরা 75-এ প্রথম শুটিং আরম্ভ করেছিলাম 75 সালে, আর 25-এ আমাদের 50 বছর হবে সিনেমা করছি, 50 বছর ধরে দুজনেই। তো ওরও প্রথম ছবি ছিল, আমারও প্রথম ছবি। তো দেখা যাক, যদি মিঠুনকে আর আমাকে নিয়ে কেউ ভাবেন তো ভীষণ খুশি হব। আরেকটা ব্যাপার একটু জানবো, যে এখন এই যে আপনি বললেন না যে এই যে বাচ্চাদেরকে অনেক বেশি শাসন করা উচিত, শিক্ষক এবং বাড়ির গুরুজনদের, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি কোনো একটা বিষয় নিয়েই আমরা দেখি কেউ বাছবিচার না করেই কমেন্ট করছে, কেউ হয়তো ভুল বুঝছে। আমরা মানে এটা তো আপনি অনেক বেশি শিকার হয়েছেন কিছুদিন আগে। এই বিষয়টাকে কি বলবেন, যে কোনো তাৎক্ষণিক ছোট কোনো বিষয়কে চট করে শুনেই কিছু রিয়্যাক্ট করা উচিত, নাকি সত্যিই তার বোঝা উচিত? একেবারে এই সোশ্যাল মিডিয়া ব্যাপারটা না, মানে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানে এখন না, মানে কোনো কিছুর নিয়ে আমি আমি তার এগেনস্টে কিছু বললেও দোষ, ফরে কিছু বললেও দোষ, মানুষকে যেন কিছু একটা বলতেই হবে। সেই জন্য না আমি ধীরে ধীরে না চুপ করে যাচ্ছি। আমার কথা হচ্ছে, আমার যতটুকু এখতিয়ার, আমার যাদের ওপর আমার সেই জোরটা আছে, আমি তাদেরকে ঠিক করার চেষ্টা করব। আমি নিজেকে ঠিক করার চেষ্টা করব, প্রথমে আমি নিজেকে ঠিক করার চেষ্টা করব। আমার যা বিশ্বাস, আমার বিশ্বাসে আমি স্টিক করে থাকব। আমার বিশ্বাস যা বলে, আমার নিজের যতটুকু জ্ঞান তাতে আমি যে বিচারে আমি চলি, আমি সেই বিচারে স্টিক করে থাকতে চাই। সেখানে কেউ কিছু বললেন কি না বললেন, কি বললেন, আমার কিছু আসা যায় না। আমি যেরকম, যাদের গায়ে লেগেছে, আমার কথাটা যাদের গায়ে লেগেছে তারা বলেছেন, কিন্তু আমি উল্টো যে কত ভালো রিভিউ পেয়েছি কত জায়গায়। এবং এবার আমি শিকাগোতে গেলাম যখন NABC-তে, ওখানে কতজন এই এটা পড়ে, আমার যেটা কন্ট্রোভার্সি চলছিল পোশাক নিয়ে আর এ নিয়ে, কতজন বললেন যে আপনি যে কি ভালো করেছেন, আপনি আমাদের মনের কথাটা বলেছেন, যেটা আমরা এখন বলতে পারি না, কারণ তারা বিশ্বাস করতে চায় না, তারা শুনতে চায় না। কিন্তু আপনার মুখ থেকে এটা শোনাতে আমরা জোর পেয়েছি, আমরা এখন বলতে পারছি। তো আমার মনে হয় কি, যদি আমি একটা মানুষের মধ্যেও পরিবর্তন আনতে পারি ভালোর দিকে, আমার যতটুকু ভালো আছে, হয় না, যদি আমি একটা ভালো কিছু খাবার খেয়েছি, আমার মনে হয়েছে এটা খেয়ে ভালো হচ্ছে, এটা খেয়ে আমার শরীরের জন্য ভালো, আমার মনের জন্য ভালো, আমার জিভের জন্য ভালো, সব জায়গায় ভালো, আমার মনে হবে আরেকজন খাক, সেটা সবসময় মনে হবে। তো আমার যে জিনিসগুলো আমার জীবনে, নিজের জীবনে ভালো হয়েছে, আমি সবসময় চাইব অন্যদেরও সেটা হোক। এবং তার জন্য আমাকে কেউ ট্রোল করলো, কি কেউ খারাপ বলল, কি কেউ কিছু বলল, আমার কিছু আসা যায় না। মানুষের মুখ আছে, তার উপর আমার লাগাম নেই। মানুষের মুখ আছে, মানুষ বলবেন। এবং সোশ্যাল মিডিয়ার যুগে মানে কারোর ধৈর্য নেই যে কথাটা কি বলেছি সেটাকে যে ভালো করে বুঝে, সেটাকে শুনে। আমি বারে বারে বলেছি, আমি যেটা বলেছি সেটা ভালো করে শুনুন, বুঝে বলুন। যারা বোঝার নয় তারা বুঝবেন না, যারা বোঝার তারা বুঝেছেন। তো সেইটুকুই আমি ধন্য তার জন্য। দিদি, আমাদের শহরেই এমন একটা ঘটনা ঘটে গেছে, আরজি করের কথাই বলছি, তারপর থেকে তো মানুষের মন খারাপ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, টলিউডেও প্রচুর মানুষ মুখ খুলছেন, মহিলারা কথা বলছেন। এই বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন? এত বছরের একটা জার্নি আপনার, এই ইন্ডাস্ট্রিতেই আপনি বড় হয়েছেন, যদি একটু বলেন। ভাবতে পারবে না,
আমি না কয়েকজনের বিষয়ে এরকম শুনেছি, মানে আমার যখন অনেক অল্প বয়স ছিল তখনও এরকম অনেকের বিষয়ে শুনেছি। আমি না বিশ্বাস করতে পারিনি। আমি বললাম, হতেই পারি না ইনি এরকম। আমার মনে হয় হ্যাঁ, যারা এরকম ব্যবহার করেন তারা তো ঘৃণ্য, আমি বলবো সত্যি ঘৃণ্য। আমি তাদেরকে কোনো রকম সাপোর্ট করছি না, কিন্তু কার মানে যদি সেই রকমই হতো তাহলে আমার সঙ্গেও তো সেরকম ব্যবহার, আমি সেই ব্যবহার পেতাম। কিছুটা নিজের ওপরও ডিপেন্ড করে যে আমি নিজেকে কিভাবে চালনা করব, আমি নিজেকে কিভাবে, আমার একটা কোথাও গণ্ডি থাকবে আমার চারপাশে, যে সেইটা গণ্ডিটা তুমি পেরিয়ে আসতে পারবে না। আমি তোমায় যদি গণ্ডি পেরোতে না দিই তুমি পেরোতে পারবে না। এবং আমার মা সব সময় একটা কথা আমার কানে বলে দিয়েছেন, নিজেকে কখনো সহজলভ্য করবে না, যে ওকে তো এরকমভাবে তুলতে পারি, এই ব্যাপারটা যেন তোমাকে কেউ না বলতে পারে। তোমার মধ্যে সেই জিনিসটা যেন তোমার মধ্যে থাকে, যে না, অন্যদের সঙ্গে এরম এরম বলতে পারি বা এটা ঠাট্টা বা এরম এরম করতে পারি, কিন্তু ওকে বললে একটু সমঝে বলতে হবে, ওর কাছে একটু সমঝে। এই যে এই জিনিসটা, কিন্তু আমি তো কাউকে বলি না যে শোনো আমার সঙ্গে ঠাট্টা করবে না, আমার সঙ্গে ইয়ার্কি মারবে না, আমার সামনে খারাপ কথা বলবে না, আমি কাউকে বলি না। কিন্তু একটা হয়ে গেছে যেন, মানে কোনো দিন, এটা আমার ভাগ্য, সত্যি ভাগ্য এবং বাবা মার শিক্ষা আমি বলবো, আমাকে কোনো দিন খারাপ কিছু ফেস করতে হয়নি। এবং সেখানে আমার সিক্স সেন্স কোথাও একটা কাজ করেছে যে না, এটা একটু অন্য রকমে যাচ্ছে, আমি সেখান থেকে এড়িয়ে চলে এলাম। সেটা আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার বুদ্ধি আমাকে, আমার বিবেক আমাকে ঠিক 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 কাজগুলো করিয়ে নেয়, যে না, এখানে এর মধ্যে কিছু একটা আমি সেন্স করতে পারছি যেটা ঠিক না, সেখান থেকে আমি সরে আসবো। তাকে আমি পাল্টাতে পারবো না, সে সেরকমই, তার নেচার। আমার যেটা নেচার আমি সেটাকে মেনটেন করব। আমার একদম শেষ প্রশ্ন, আরজি করের ঘটনার পর আমরা যেভাবে দেখলাম যে সাধারণ মানুষ এবং মহিলারা, মানে যখন রাত জাগতে বলছে, দিন জাগতে বলছে, সবসময় তারা রাস্তায়, এই রকম কলকাতা কখনো আগে আপনি দেখেছেন? কোনো দিন না, কোনো দিন না। এইটা যে কি ভালো লাগছে, আমিও গেছি, আমিও বেরিয়েছি। এটা না, এটা আমার না সত্যি মনে হচ্ছে যে মেয়েটি নিজের জীবন দিয়ে যেন এইটা করে দিয়ে গেল। একটা তিলোত্তমা নিজের জীবন দিয়ে আমাদেরকে এই এক করে দিল, যে অন্যায়ের বিরুদ্ধে, অন্যায় সবসময় হয়েছে, আগেও হয়েছে, কিন্তু এবার যেভাবে মানুষ উঠে পড়ে একটা মানে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছে একেবারে, সেইটা অসাধারণ। কিন্তু তাও কি, তার মধ্যেও লোকে ট্রোল করছে, সেটা কেউ লোকে ট্রোল করছে, তো কি বলবো। আমার কথা হচ্ছে, আর আমি না এই আইন কানুনের এই জিনিসটা আমি বুঝতে পারি না। একজন কেউ দোষ করেছে, তার মানে আইনে যতক্ষণ না প্রমাণ পাবে ততক্ষণ কিছু করতে পারবে না। আর কত প্রমাণ, আর কত প্রমাণ, আমরা এর থেকে আর কি প্রমাণ পাওয়া যাবে? আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। মানে আজকে আমাদের পুলিশ নিয়ে যে ব্যাপারটা হলো, যে সিপিকে নিয়ে যে ব্যাপারটা হলো, আমরা তো সব দেখছি, কিন্তু তাকে কিছু করা যাবে না এবং তাকে আরো উঁচু পোস্টে দেওয়া হলো। এটা কোন ধরনের বিচার আমি জানি না। আমি অত্যন্ত, আমার জ্ঞান খুব কম, আমি এত কিছু বুঝি না, কিন্তু আমি শুধু ওই ন্যায় আর অন্যায়টা বুঝি। আমি সেইটাতে বলছি যে এই বিচার কতদিন চলবে? মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে, কতদিন মানুষ প্রত্যেককে তো নিজের জীবনে ফিরতে হবে, নিজেদের জীবনের সব কাজ আছে,
সব ফেলে দিনের পর দিন তারা রাস্তায় বসে থাকতে পারবেন না। সুতরাং কতদিন তারা টানবেন, কতদিন? তো এর কি কোনো রকম একটা অন্যরকম কিছু একটা বেরোবে না, যেটাতে মানে আমি বলবো যে আমার তো মনে হয় একবার যে জেলে ঢুকে গেল সে তো বেশ মজাই আছে। বিচার চলছে, সে খাবার পাচ্ছে, সে থাকতে পারছে, এবং যাদের সেই রকম মানে ক্ষমতা আছে তারা সুন্দরভাবে জেলেও থাকেন, তারা খুব সুন্দরভাবে থাকেন, তাদের কোনো রকম অসুবিধেও হয় না, এরকম শুনেছি আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু তাদের নাকি সব কিছু আছে সেখানে। তো এ তো মানে এটা কি ধরনের বিচার? তাও কি কোথাও আশা রাখছেন? ডেফিনেটলি আশা ছাড়বো না, ডেফিনেটলি অন্যায়ের বিচার হবেই, একদিন না একদিন হবেই, সেটা হবেই, কিন্তু সেটাই কবে, সেটাই। সেখানেও এটাও মনে হয় যে একটা বিচার করার জন্যেই একটা চট করে একজন কাউকে ধরে, যে আমি কাজ দেখানোর জন্য যে আমরা একজন কাউকে খাড়া করে দিলাম, যেটা ধনঞ্জয়ের কেসে নাকি হয়েছে, আমি জানি না, সেটাও যেন না হয়, সেটা হলেও খুব কষ্টের সেটা। সুতরাং ঠিক বিচারটা হোক, কিন্তু মানে ঠিক আছে একটু সময় লাগুক, কিন্তু আমাদের সেই ধৈর্যের বাঁধটা যেন না মানে থিতিয়ে যায়, আমরা যেন সেইটাকে ধরে রাখি যে অন্যায়ের বিচারটা চাই আমরা। আমার যেটা মনে হয়, এবং বিচার এইটার থেকে যেন আমরা শিখি, বিচার সবার জন্য সমান হবে, প্রত্যেকের জন্য, সেখানে নারী পুরুষ তৃতীয় জেন্ডার সবার জন্য সমান বিচার হবে, প্রত্যেকের। এখানে যেন কোনো জাত ধর্ম কোনো কিছু যেন আলাদা না হয়, মানে ধর্মেরও সব ধর্মের এক বিচার হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং দর্শকদেরকে আবার এই একই কথা বলবো যে মমতাদি যে কথাটি বললেন যে অবশ্যই ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী বাঙালিরা, এবং এই তিলোত্তমার ন্যায় বিচার থেকে যেন একটা বিষয় বারবার উঠে আসে যে প্রত্যেকের জন্য যেন ন্যায় বিচার হয়, প্রত্যেকে যেন সমানভাবে তার ন্যায় বিচারটা পায়। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।